আমরা এবারে যে জায়গাটাকে নিয়ে ডিসকাশন করব অর্থাৎ গ্র্যাভিটেশন চ্যাপ্টারে কিন্তু আমরা অনেকগুলো টপিক কভার করেছি। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কমপ্লিট করেছি। পৃথিবীর সারফেসেতে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে ক্যালকুলেট করেছি। সারফেস থেকে কিছুটা নিচে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে ক্যালকুলেট করেছি। সারফেস থেকে কিছুটা হাইট ওপরে কতটা হবে সেটা ক্যালকুলেট করেছি। পৃথিবীর শেপের জন্য যে অ্যাক্সিলারেশনের পরিবর্তন হয় সেটাকে ক্যালকুলেট করেছি। পৃথিবীর আহ্নিক গতির জন্য যে আমাদের জি এর ভ্যালুর পরিবর্তন হয় সেটাকেও ক্যালকুলেট করেছি। তো এই সমস্ত জিনিসগুলো করার পরেতে আমরা এবারেতে যে জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করব গ্র্যাভিটেশনাল ফিল্ড নিয়ে। তো এখানে ঘটনাটা কিরকম ভাবে সেটা আসছে, দেখ ধর আমি কোথাও একটা মাস এরকম একটা ছিল, এখানে তো একটা মাস ছিল। ওকে, এবারে তো এই দুটোর মধ্যে নিশ্চয়ই একটা অ্যাট্রাকশন ফিল্ড ছিল। যদি আমি মনে কর পাশে আবার একটা অন্য কোনো বডিকে নিয়ে চলে আসি তখন, আচ্ছা আমি এটাকে একটুখানি তোদেরকে ছবির সাহায্যে দেখাতে চেষ্টা করি। দেখ, আচ্ছা এখানটাতে হেডিং নিয়ে নে হচ্ছে প্রথমেতে তোর গ্র্যাভিটেশনাল ফিল্ড। এখানেতে কি রকম কথা আসছে দেখ, ধর আমাদের এই একটা বডি ছিল আর এই একটা বডি ছিল, তাদের মধ্যে কিছু না কিছু একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছিল বা আমাদের অ্যাট্রাক্ট করছিল একটা আরেকটাকে। ধরে নে আমাদের এই যে 2 নম্বর বডিটা ছিল সে অ্যাট্রাক্ট করছিল তাকে কোন ফোর্স দিয়ে না, ফোর্স ওভার 1 ডিউ টু 2 ছিল কতখানি F1। যখনই আমি মনে করি এখানটাতে অন্য আরো একটা থার্ড বডিকে নিয়ে চলে এলাম তখন এ কি করবে, এও আবার একে অ্যাট্রাক্ট করবে। ধরে নে সেই যে ফোর্সটা এটা ছিল কোথাতে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর, এ আবার তাকে কি করছে নিচের দিকে অ্যাট্রাক্ট করছে। মানে আমাদের কি আসছে, এই 1 নম্বরের ওপরেতে আরো একটা ফোর্স কাজ করছে যেটা হচ্ছে কি তোর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখ কথাটা আসছে কি, ভালো করে কথাটা শোনার মতের কথা, যে দুটো বস্তুর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স ছিল সেই অ্যাট্রাকশন ফোর্সটা ছিল F1। যখন 3 নম্বর একটা বস্তুকে নিয়ে এলাম তখন টোটাল অ্যাট্রাকশন ফোর্স কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেল। তাহলে দেখ একটা কথা আমাদের এখান থেকে বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট লাইনটা কিন্তু, দুটো বস্তুর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স আসছে এবার তাদের মাঝে যে অ্যাট্রাকশন ফোর্স সেটা কিন্তু অন্য বস্তু এসে এফেক্ট করতে পারছে না, কিন্তু কোনো একটা বস্তুর উপরেতে টোটাল যে অ্যাট্রাকশন ফোর্সটা সেটা একটা তৃতীয় বস্তু এসে কিন্তু তাকে এফেক্ট করে দিচ্ছে। তাহলে কথাটা ভালো করে বোঝার কথা, দেখ M1 আর M2 এর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা আসছে সেটা কিন্তু M3 কোনোভাবেই পরিবর্তন করছে না, সেটা যেমন ছিল তেমন ছিল। সেই জন্য আমাদের এখান থেকে কথাটাকে খুব ভালোভাবে লিখতে হবে, সেটা আসছে কি দেখতো, গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু বডি is independent of the medium বা is independent on others, is independent। ওকে, তাহলে এটা আমাদের একটা কথা গেল। কিন্তু পরের কথাতে আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে এরকম কথা, but total force will be modified, but total force on a particular body, মানে আমাদের এখানে যার এক্সাম্পলটা নিচ্ছিলাম, কার এক্সাম্পলটা নিচ্ছিলাম, M1 এর এক্সাম্পলটা নিচ্ছিলাম। তাহলে আমার এখানেতে বক্তব্য হচ্ছে কি, বাট টোটাল ফোর্স অন এ বডি, ফর এক্সাম্পল কার উপরেতে, M1 এর উপরেতে, ফর টোটাল ফোর্স অন এ বডি M1 will be modified due to the presence of other mass, due to presence of other mass। তাহলে আমাদের অন্য কোনো কাউকে নিয়ে এলে সে কিন্তু তার মতন করে আমাদের ফোর্সটাকে কিন্তু বদলে দেবার ক্ষমতা রাখছে। তাহলে আমাদের এখান থেকে যে কনসেপ্টটা চলে আসছে সেটা আসছে কি, এভরি মাস অর্থাৎ প্রত্যেকটা মাসই তার সামনের মধ্যে বা সামনাসামনি যে সমস্ত কোনো বস্তু আছে তার উপর যে টোটাল ফোর্স আছে বা টোটাল এফেক্ট আছে সেটাকে কিন্তু মডিফাই করে দেওয়ার ক্ষমতা রাখে। সেই লাইনটাকেই আমাদের এখান থেকে কিরকম ভাবে লিখে রাখতে হবে দেখতো, এভরি মাস মডিফাইস দ্য স্পেস অ্যারাউন্ড ইট, এভরি মাস
modify the space around it. ওকে, তাহলে যে আমাদের যেরকম ভাবে M3 এসে কি করলো, M1 এর উপর যে টোটাল এফেক্ট ছিল সেটাকে আমাদের বদলে দিল। এই যে মডিফাইড স্পেসটা, তাহলে তার স্পেসটাকে মানে তার আশেপাশের রিজিয়নেতে আমাদের কি করেছিল না, এফেক্টকে বদলে দিয়েছিল। এই যে মডিফাইড এফেক্টটা সেটাকে আমাদের বলা হয় কি না এই গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এখান থেকে আমরা বুঝে নিচ্ছি কি দিস মডিফাইড এফেক্ট, this modified effect is called gravitational field. তাহলে এখান থেকে জিনিসটাকে তোরা নিশ্চয়ই রিয়েলাইজ করতে পারছিস কিরকম জিনিস। দেখ, দুটো বডির মধ্যে যে টোটাল ফোর্স আছে সেই টোটাল ফোর্সটা আমাদের কিন্তু অন্য কোনো একটা বডি আসার ফলেতে বদল হবে না, তাদের মধ্যে যা ছিল সেটা আমাদের কিন্তু রয়েই যাবে। কিন্তু যদি একটা কোনো অন্য বস্তু এসে যায়, সেটা ইন্ডিভিজুয়াল যে বডিটা তার উপর টোটাল ফোর্সটাকে কিন্তু মডিফাই করে দিতে পারবে। ওকে, এই যে মডিফিকেশন করে দেয়া এটাই হচ্ছে কি না M3 এর গ্র্যাভিটেশনাল ফিল্ডের এফেক্ট। ওকে, তাহলে আমাদের এখান থেকে এই এফেক্টটাকে ভালোভাবে স্টাডি করার জন্য আমাদের একটা টার্মকে ডিফাইন করা হয়েছে, যে টার্মটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। সেই জিনিসটাকে আমরা এবারে একটুখানি চর্চা করে নেব। তাহলে আমাদের এবার তো চর্চার বিষয় আসছে কি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, এই গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিটাকে ই অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। সেটা অ্যাকচুয়ালি হয় কি F/m। ওকে, তাহলে দেখ আমাদের সবাই শিখেছিলাম কি গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই ফোর্সের ভ্যালুটা কতখানি শিখেছিলাম দেখ তো, G m1m2/r²। এবারে দেখ দুটো বস্তুর মধ্যে একটা বস্তুর মাস যদি m হয়, মানে আমি ধরে নিচ্ছি যে এখান থেকে এটাকেই আমি লিখে দিচ্ছি কতখানি দেখ তো জি, এক মিনিট, তাহলে ফোর্সটা ছিল এটা, সেটাকে আমি এখান থেকে কি করছি না দেখ এখান থেকে একটা মাস দিয়ে ভাগ করেছি। তাহলে দুটো বস্তু ছিল বলে আমাদের এখান থেকে m1 m2 ছিল। তাহলে যখনই একটা মাসের কথা বলছি আমি সেটাকে ধরে নেব কিরকম ভাবে, আচ্ছা একটুখানি ঘুরিয়ে লিখি না তোদের কনফিউশন হবে। সেটাকে আমাদের লিখি কিরকম ভাবে দেখ, E = F/m। ওকে, এটা ঠিক আছে থাক। ধর force between body capital M and small m, সেটা কিরকম ভাবে দেওয়া হচ্ছে দেখ, সেটাকে আমাদের সবাই শিখেছি কি দুটো বডির মধ্যে ফোর্সটাকে আমাদের কিরকম ফর্মুলা দিয়ে লিখি। সেটা ছিল কত দেখ তো, জি ক্যাপিটাল এম স্মল এম বাই, ধরে নিচ্ছি তাদের মধ্যে ডিস্টেন্স ছিল কতখানি ডি, সেটাকে লিখে দিলাম কত d²/d²। তাহলে আমি এখান থেকে ধরে নিচ্ছি কি ক্যাপিটাল এম আর স্মল এম, সেখানে থেকে আমরা ধরছি কি ডিস্টেন্স বিটুইন দেম, সেটাকে ধরে নে কত স্মল ডি। তাহলে এই অবস্থাতে F/m তার ভ্যালুটা কত চলে আসবে দেখ, G M/d²। এই যে কোয়ান্টিটিটা এটাকেই বলা হয় কি গ্র্যাভিটেশনাল ফিল্ড। কার গ্র্যাভিটেশনাল ফিল্ড না, ক্যাপিটাল এম মাসের গ্র্যাভিটেশনাল ফিল্ড। ওকে, তাহলে ভালো করে এখান থেকে কথাটাকে লিখে রাখ। তাহলে এখান থেকে কথা হচ্ছে কি দেখ ই, এটাকে বলছি কি আমি গ্র্যাভিটেশনাল ফিল্ড। হলো, কার গ্র্যাভিটেশনাল ফিল্ড না, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড অফ মাস ইকুয়াল টু ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল এম ভরের যে বস্তুটা ছিল তার গ্র্যাভিটেশনাল ফিল্ড কোথায় না, সেটা আসছে কি অ্যাট এ ডিস্টেন্স ইকুয়াল টু স্মল ডি। তাহলে ক্যাপিটাল এম ভরের বস্তু থেকে স্মল ডি দূরত্বে কোনো বস্তুর মানে ওই বস্তুটার গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কত আসবে না Gm/d²। এই জিনিসটাকেই কিন্তু আমি তোদেরকে শেখাতে চাইছিলাম, যেটার কথা আমরা দেখে নিলাম। তাহলে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি কি, যদি কোনো বস্তু থেকে ডিস্টেন্স বৃদ্ধি পায়, ডি মানে কি ডিস্টেন্স, তাহলে যদি কোনো বস্তু থেকে ডিস্টেন্স বৃদ্ধি পায়
তাহলে এখান থেকে কথা আসছে কি ইফ স্মল ডি ইনক্রিজেস, ওকে, তখন আমরা বুঝতে পারবো কি না দেন ই উইল রিডিউস, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কমে যাবে। এবং তাদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা আছে কিরকম ভাবে দেখ, প্রপোর্শনাল টু 1/d²। তাহলে এটাকেই যদি আমি গ্রাফের আকারেতে প্রকাশ করে দেখাই কিরকম চলে আসছে দেখ, এখানটাতে চলে যাচ্ছে কি ই, এদিকটাতে দিয়ে দেওয়া হচ্ছে কি ডিস্টেন্স ফ্রম দা বডি, তাই না? তাহলে যত দূরে যাব তার ভ্যালুটা আস্তে আস্তে কমবে, তাহলে তার কমে যাওয়ার গ্রাফকে দেখাই কিরকম ভাবে, এইভাবে দেখিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল কি ই ভার্সেস ডি এর গ্রাফ হলো। এবারেতে তোরা আরো একটা কথা বলতে পারবি, যদি আমাদের কি হয়ে যায় যে ডিস্টেন্সটা ইনফিনিটি হয়ে যায়, ইফ স্মল ডি ইকুয়াল টু ইনফিনিটি, তখন সেখানেতে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কত চলে আসবে দেখো, জিএম বাই ইনফিনিটি, সেখান থেকে ভ্যালুটা চলে আসবে কত, 0। তাহলে আমরা বলছি কি যদি অনেক দূরে গিয়ে কোনো বস্তুর গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির মানকে ক্যালকুলেট করতে চাই, সেই গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির মানটা কিন্তু চলে আসবে কতখানে না 0 হলো। এবারে তাহলে আমাদের যদি এরকম ভাবে ক্যালকুলেট করতে দেয়, তাহলে আমরা যে জিনিসটাকে দেখে নিলাম সেটা আসছে এরকম কথা দেখ, ফিল্ড ইন্টেন্সিটি। ফিল্ড ইন্টেন্সিটি মানে আমি এখান থেকে কিন্তু গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বলছি, কার ক্ষেত্রে, অফ এ বডি, ভালো করে দেখ কিন্তু এটা অফ এ বডি অফ মাস ক্যাপিটাল এম, সেটার আমরা ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটাকে কত কোন ফর্মুলা দিয়ে দেখলাম না, ই ইকুয়াল টু জিএম বাই ডি স্কোয়ার। এবারে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তোদের আসতে হবে বা গুরুত্বপূর্ণ অ্যাপ্রক্সিমেশন এখানেতে নিয়ে এটাকে ক্যালকুলেট করতে হয়, সেটা কিছু না, সেটা হচ্ছে একটা সিম্পল জিনিস, দিস ক্যাপিটাল এম ইজ এ পয়েন্ট মাস হলো, ক্যাপিটাল এম কিন্তু একটা পয়েন্ট মাস হতে হবে। অর্থাৎ যদি আমাদের এখান থেকে এই মাসটা ডিস্ট্রিবিউটেড হয়, মানে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এম ইজ দ্য মাস অফ এ রড, মাস অফ এ রড অফ লেন্থ এল, তাহলে দেখ এই মাসটা পুরো একটা পয়েন্ট মাস নয়, পুরো এল দৈর্ঘ্য ধরে ছড়িয়ে ছড়িয়ে আছে। মানে আমি এখান থেকে বোঝাতে চাইছি কিরকম কথা দেখ, ধরে নে আমাদের এই একটা রড আছে, রাইট, একটু মোটা করে দেয়া গেল রডটা, হ্যালো, এই যে রডটা, এই রডটার লেন্থ হচ্ছে এল, এর মাস হচ্ছে কতখানি এম। আমি বলতে চাইছি কি এই রডটা থেকে এই এদিকটাতে একটা দূরত্ব নিয়ে নে, কতখানি দূরত্ব, স্মল ডি দূরত্বে একটা পয়েন্ট নিয়ে নে হচ্ছে পি। এই পি পয়েন্টে যদি আমাদেরকে বের করতে বলতো যে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি কত হবে, সেটা কিন্তু এই সরাসরি জিএম বাই ডি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু আমরা ভুল করে ফেলবো। তার কারণ কি, তার কারণ নিশ্চয়ই বুঝতে পারছিস, আমরা এখানেতে এটাকে কিন্তু পয়েন্ট মাস নয়, তাহলে সেই অবস্থায় বের করতে গেলে আমাদের কার সাহায্য নিতে হবে না ইন্টিগ্রেশন। তাহলে তোরা করবি কি, প্রথমেতে এর স্মল একটা পোর্শন নিয়ে নিলি, স্মল পোর্শনটা ধরে নিচ্ছিস কতখানি ডিআর চওড়া, সে ডিআর চওড়া থেকে আমাদের পি পয়েন্টের কোনো একটা জায়গাতে আর ডিস্টেন্স দূরে আমরা ফিল্ডের ভ্যালু বের করব। তাহলে আমাদের এখান থেকে কিরকম কথা বের করবো এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, না সেটা হচ্ছে কিরকম দেখ, ভ্যালু অফ ইন্টেন্সিটি, মানে স্মল ইন্টেন্সিটি নিশ্চয়ই, সেটার ভ্যালু কার জন্য আসছে না ডিউ টু, কার জন্য দেখ না ডিউ টু সেকশন ডিআর, ওকে, তার ভ্যালু কতখানি পেয়ে যাবো দেখ তো, না জি, মাসটা কমে গিয়েছিল তাহলে সেটাকে লিখবো কত, জি ডিএম বাই আর স্কোয়ার। এবারে দেখ এই যে ডিএম এর মানটা কত হবে, সেটার জন্য তোদের কালকেই শিখেছি, সেটা আসছে কতখানি, ডিএম মানে আসছে কি মাস অফ ইউনিট লেন্থ ইনটু ওটার লেন্থ। এবার দেখ মাস অফ ইউনিট লেন্থ মানে কত, পুরো মাস ডিভাইডেড বাই লেন্থ ইনটু ডিআর, তাহলে সেটাই এসে গেল কার ভ্যালু, ডিএম এর ভ্যালু।
তাহলে দেখ সেই কথাটাকে যদি আমি এখানটাতে বসিয়ে দিই, সেটা আমাদের এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই, কত পেয়ে যাবো দেখ তো, ডিই তার ভ্যালু পাবো এরকম ভাবে, জি ডিএম এর জায়গায় বসিয়ে দে, জিএম বাই এল ইন্টু ডিআর বাই আর স্কোয়ার, তাই না? তাহলে এটা পেয়ে গেলাম আমি কার জন্য, না স্মল যে সেকশনটা আছে সেই স্মল সেকশনটার জন্য গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটির মান পেয়ে গেলাম। তাহলে যদি আমাদের পুরো সেকশনটার জন্য বের করতে বলে, অর্থাৎ পুরো রডটার জন্য বের করতে বলে, তখন কি কাজ করব, না তখন আমাদের বলতে হবে কি দেখতো, ফর দ্য ফুল রড বা ফুল লেন্থ, তখন আমরা সাহায্য কার নেব, ইন্টিগ্রেশনের। তাহলে ই ইকুয়াল টু কত লিখবো, ইন্টিগ্রেশন ডিই, মানে দেখ ইন্টিগ্রেশন ডি মানে কি, এই কোয়ান্টিটিটার ইন্টিগ্রেশন হবে, কত আসছে দেখ তো, জি এম বাই এল ইন্টু ডিআর বাই আর স্কোয়ার। তাই দেখ জিএম বাই এল সেটা তো আমাদের কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট তো বাইরে চলে গেল, ইন্টিগ্রেশনে চলে গেল, দেখ জিএম বাই এল ভিতরে তো থাকছে কত, ইন্টিগ্রেশন অফ ডিআর বাই আর স্কোয়ার। দেখ ডিআর বাই আর স্কোয়ার তার ইন্টিগ্রেশন আমরা সবাই কত শিখেছি, -1/r। ইন্টিগ্রেশনের লিমিট কোথা থেকে কোথায় যাচ্ছে, দেখ এই জায়গা থেকে সে পৌঁছাচ্ছে কোথায়, এই জায়গায়, এই জায়গাটার দূরত্ব কতখানি, এই জায়গার দূরত্ব আছে স্মল ডি, এখানের দূরত্ব কত আসবে, স্মল ডি প্লাস এল। তাহলে এই কথাটাকে যদি আমি মাথায় রাখি, কিরকম লিখে দিচ্ছি দেখ তো, স্মল ডি থেকে আমরা চলে যাব কোথায়, ডি প্লাস এল। তাহলে সেখানে তো ভ্যালুটা কত পেয়ে যেতাম দেখ তো, জিএম বাই এল মাইনাস ডি প্লাস এল, মাইনাসে মাইনাসে প্লাস 1/d। তাহলে সেখান থেকে ঘটনাটা কি চলে আসছে দেখ তো, জিএম বাই এল ওপর দিকটাতে পেতাম কত দেখ, মাইনাস ডি, আর এদিকটাতে পেতাম কত, প্লাস ডি প্লাস এল, নিচে থাকতো কত, ডি ইন্টু ডি প্লাস এল। তাহলে দেখ মাইনাস ডি প্লাস ডি কেটে যেত, ওপরে একটা এল পড়ে থাকতো, নিচে একটা এল আছে, সেই এলটাও বেরিয়ে যেত। তাহলে আমাদের ঘটনাটা পেতাম কত, যেটা হচ্ছে আমাদের ওই গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু, সেটাকে যদি আমি একটু কালার চেঞ্জ করে লিখে রাখি, সেটা কত পেয়ে যেতাম দেখতো, সেটা চলে আসছে এরকম, জিএম, উপরটাতে তার কোনো কিছু কোয়ান্টিটি নেই, সব তো কেটে গেল, নিচে থাকতো কত, ডি ইন্টু ডি প্লাস এল। তাহলে নিশ্চয়ই বুঝে নিলাম আমাদের যে রডটা ছিল, সেই রডের জন্য রডের একটা প্রান্ত থেকে ডি ডিস্টেন্স দূরে কোনো পয়েন্ট পিতে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটা কত পেয়ে যেতাম, না জিএম ডিভাইডেড বাই ডি ইন্টু ডি প্লাস এল। তাহলে এই ফর্মুলার সাহায্য নিয়ে কিন্তু আমরা রডের জন্য ইন্টেন্সিটির ভ্যালুকে বের করে দেব। হলো? এর পরের কথায় চল। তোর এটা নিয়ে কাজ করে দে, তোদের বলবি কি। আচ্ছা আরো একটা কথা, এখান থেকে কিন্তু আহ এই যে ইন্টেন্সিটি, এই ইন্টেন্সিটি কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। এই কোনো পয়েন্টে ইন্টেন্সিটির ডাইরেকশন কি থাকবে, না টুয়ার্ডস দ্য মাস। ওকে, মানে আমাদের এখান থেকে ধর আমি এখান থেকে বলছি কি, এই একটা কোনো বডি আছে, এই বডির জন্য এখান থেকে আমি ইন্টেন্সিটি ক্যালকুলেট করছি, এই ইন্টেন্সিটির ডিরেকশন কোথায় থাকবে, না টুয়ার্ডস দ্য বডি। ওকে, মানে আমাদের এখান থেকে এটা তো আর নোট করে রাখার মতন কথা নয়, কথাটাতে লিখে রাখতে হবে, intensity is a vector quantity, gravitational field intensity is a vector quantity. এবার ভেক্টর হলেই তার কি থাকবে, একটা ডাইরেকশন থাকবে, এর ডাইরেকশন কোথায় হয়, ইট ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য বডি। তাহলে এখান থেকে আমাদের পরের কথাটা মাথায় রেখে দিতে হবে, এটাকে বলছি কি, ইট ইজ ডাইরেক্টেড কোথায়, না টুয়ার্ডস দ্য বডি। ওকে, তাহলে এই লাইনটাকে কিন্তু তোদের প্রত্যেককে মাথায় রেখে দিতে হচ্ছে। আচ্ছা, এর ইউনিট কত হবে,
তার জন্য দেখ তোদের শুরুতেই একটা লিখেছিলাম কত, ই ইকুয়াল লিখেছিলাম কত, এফ বাই এম। এবার দেখ ফোর্সের ইউনিট কত হয়, নিউটন। মাসের ইউনিট কত হয়, কেজি। তাহলে এর ইউনিট কত চলে আসবে না, নিউটন পার কেজি। ওকে, তাহলে এই কথাটাকেও কিন্তু আমাদেরকে সবাইকে রেডি রেখে দিতে হবে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি তার ভ্যালু কতখানি চলে আসবে না, নিউটন পার কেজি। ওকে, সিম্পল জিনিস কিন্তু কিন্তু আমাদের প্রত্যেককে এটাকে রেডি রাখতে হবে। আচ্ছা, এরপরেতে ধর আমাদেরকে কাজ করতে দিল কি, দেখ এটা ছোট নিউমেরিক্যালস নিয়ে প্র্যাকটিস করার জন্য। দেখ তাহলে নিউমেরিক্যালস প্র্যাকটিস কর একটা। ধর let two body of m and 4m are separated by distance equal to small d। তাহলে দুটো বডি, একটার মাস হচ্ছে m আর একটা হচ্ছে 4m, তারা কি হয়েছে না একটা আরেকটার থেকে স্মল d ডিস্টেন্স দূরে আছে। তোদেরকে বের করতে বলা হচ্ছে ফাইন্ড দ্য পয়েন্ট হোয়ার গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ইজ 0। ওকে, তাহলে এটা দিয়ে আমাদের বের করতে বলছে কি, ফাইন্ড দ্য পয়েন্ট হোয়ার ফিল্ড ইন্টেন্সিটি ইজ 0। তাহলে এটাকে করতে গেলে আমাদের কিরকম ভাবে ক্যালকুলেট করবো, দেখ দেখ সিম্পল জিনিস কিন্তু, ধরে নে এই লাইন, এখানটাতে আছে আমাদের একটা বডি যেটা হচ্ছে এম, এখানটাতে আরো একটা সেকেন্ড বডিটা আছে যেটা হচ্ছে কত 4। এখান থেকে এদের মাঝে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা দিয়ে দেওয়া আছে কত, স্মল ডি। তো আমি জানি না, আমাকে বের করতে বলেছে কি কোথায় ইন্টেন্সিটি 0 হবে। তো আমি ধরে নিচ্ছি স্মল এম বডি থেকে এই ডিস্টেন্সটা, স্মল এম বডি থেকে স্মলার ডিস্টেন্স দূরে আমি ইন্টেন্সিটি 0 করছি। তাহলে ইন্টেন্সিটি 0 কথাটার মানে কি, এম এর জন্য ইন্টেন্সিটি আর 4m এর জন্য ইন্টেন্সিটি, একটা ইন্টেন্সিটিকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তাই এফেক্টিভ ইন্টেন্সিটি আসছে কত, 0। এটুকুনি একদম সিম্পল লাইন, তাই না? কেননা এই স্মল এম এর জন্য তার ইন্টেন্সিটিটা ডিরেকশন কোথায় থাকবে না, সেটা খুব সিম্পল লাইন কিন্তু। দেখ স্মল এম এর জন্য তার ইন্টেন্সিটি ডিরেকশন থাকবে টুয়ার্ডস দ্য এম, 4m এর জন্য তার ইন্টেন্সিটি ডিরেকশন কোথায় থাকবে, এদিকটাতে থাকবে। তাহলে যদি একটা ইন্টেন্সিটিকে ক্যালকুলেট মানে ক্যান্সেল আউট করে দেয়, তখন আমাদের এই পয়েন্টে আমাদের চলে আসবে কি, নেট ইন্টেন্সিটির ভ্যালুটা চলে আসবে 0। তাহলে আমাদের এটাকে ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে, যে ওই পয়েন্টটাতে দুটো বডির জন্য ইন্টেন্সিটি আলাদা আলাদা করে ক্যালকুলেট করব, করে সেটাকে আমরা ইকুয়েট করে দেবো। মানে ইকুয়েট করে দিচ্ছি মানে কি, চলে আসছে একটার একটার এফেক্টকে ক্যান্সেল আউট করছে। তার কারণ কি, এখান থেকে তো এটা ভেক্টর কোয়ান্টিটি, দুটো ভেক্টরের ডাইরেকশনে উল্টো দিকে, তাহলে দুটো অপোজিট দিকের ডিরেকশনের ম্যাগনিটিউড যদি সেম হয়ে যায়, তখন আমরা বলবো কি একটা ভেক্টর আরেকটা ভেক্টরকে ক্যান্সেল আউট করে দিয়েছে বলে। তাহলে সেই কথাটা মাথায় রেখে আমরা এখান থেকে লিখতে পারবো কিরকম ভাবে, দেখ প্রথমেতে এম এর জন্য ওখানেতে ইন্টেন্সিটি, মানে আমি এখান থেকে এই সাইডটাতে লিখছি, দেখ আমি এরকম বলছি, দেখ ইন্টেন্সিটি ডিউ টু স্মল এম, তার ভ্যালু কত আসছে দেখ তো, না সেটা আসছে কত, নাম নিয়ে নে কত E1, সেটার ভ্যালু কত পেয়ে যাবি GM। ওর দূরত্বটা কত ছিল এখান থেকে, এটার দূরত্ব হচ্ছে স্মল আর, তাহলে GM বাই আর স্কয়ার। এবারে যদি বলি কি ইন্টেন্সিটি ডিউ টু 4m, তার ভ্যালু কত পাবো দেখ তো, E2 G, এখান থেকে নিশ্চয়ই m এর বদলেতে 4m বসে গেল, ডিভাইডেড বাই ডিস্টেন্স। এখন দেখ পুরো ডিস্টেন্সটা দিই, তাহলে এই ছোট্ট ডিস্টেন্সটা কত আসবে, d মাইনাস আর। তাহলে এখান থেকে আমরা লিখে দিচ্ছি কতখানি দেখ তো, d মাইনাস আর স্কয়ার। তাহলে আমি যা ডিসকাশন করলাম সেটা অনুযায়ী একটা আরেকটাকে এফেক্টকে ক্যান্সেল আউট করে মানে দুটোকে ইকুয়াল করতে হবে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি কি, সো
এখানে তো অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা কথাটা আর লিখলাম না, সেটা আসছে কি E1 ইকুয়াল টু E2 আসছে, মানে আমরা দেখে নিচ্ছি কত, দেখ GM বাই আর স্কোয়ার, সেটা ইকুয়াল টু কত পাবো, 4GM বাই ডি মাইনাস আর স্কোয়ার। জিএম জিএম বেরিয়ে গেল। তাহলে আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছে যে ঘটনাটা, ক্রস মাল্টিপ্লিকেশন করছি, রাইট? তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে পাচ্ছি কি, তো দেখতো এই ডি মাইনাস আরটা এই দিকটাতে উপরটাতে উঠে পড়বে, উপরটাতে উঠে পড়লে কত আসছে, ডি মাইনাস আর, নিচে থাকছে কতখানি আর, পুরোটার স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, 4। মানে আমাদের এখান থেকে স্কোয়ার রুট করলে পেয়ে যাবো, দেখ ডি মাইনাস আর বাই আর ইকুয়াল টু 2। সেখান থেকে ভেঙে লিখলে কত পাবো, দেখতো ডি বাই আর মাইনাস 1 ইকুয়াল টু 2। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাবো কত, দেখতো ডি বাই আর ইকুয়াল টু 3। তাহলে সেখান থেকে নিশ্চয়ই আমরা বলতে পারবো আর এর মান সেটা কত এসে যাবে, ডি বাই 3। তাহলে আমাদের স্মল এম বডি থেকে যদি ডি বাই 3 ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টকে কনসিডার করি, সেই কনসিডার্ড পয়েন্টটাতে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটা পেয়ে যাবো কতখানি, 0। ওকে, তাহলে এই রকম ভাবে আমাদের এই রকম ধরনের কোনো অঙ্ক দিলে সেটাকে আমাদের অ্যাপ্রোচ করে দেখে নিতে হবে। হলো? আচ্ছা, এই জিনিসটাকে সবাই একটুখানি নোট ডাউন করে নে, আমি পরের কথাটায় আসছি। এবারেতে দেখ, আমাদের মাথায় রাখতে হবে কোনো যদি সিমেট্রিক্যাল বডি হয়, সেই সিমেট্রিক্যাল বডির সেন্টারেতে আমাদের ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটা 0 হবে। ওকে, মানে আমি এখান থেকে কথাটা কিরকম ভাবে বলছি, দেখ আগে আমি এই জিনিসটাকে একটা উদাহরণ দিয়ে এক্সপ্লেন করে নিই, তারপরেতে আমি সেটার কনক্লুশনটাকে তোদের জন্য লিখে দেবো। ধরে নে এরকম কথা আসছে, এই কোনো একটা স্কোয়ার শেপড অবজেক্ট, ওকে, মানে স্কোয়ার আছে, সেই স্কোয়ারের এই চারটে পয়েন্টে চারটে মাস বসানো আছে, এখানটাতেও আছে এম, এটাতেও আছে এম, এটাতেও আছে এম, এটাতেও আছে এম। আমাদেরকে বের করতে বললো ফাইন্ড ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট ইটস সেন্টার। ওকে, তাহলে আমাদের এখান থেকে এই ছবিটা দিয়ে আমাদের বের করতে বলেছে কি, ফাইন্ড ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দ্য সেন্টার। আচ্ছা, এবারে তো এটাকে এক্সপ্লেন করবো, দেখ আমরা সবাই জানি, দেখ সেন্টার থেকে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা নিশ্চয়ই সেম। তাহলে দেখ এখানেতে এই স্মল এম এর জন্য এদিকটাতে যা এফেক্ট, ডিস্টেন্স সেম, এখানেও যা মাস এখানেও তাই মাস, তাহলে এই দুটোর এফেক্ট একটা আর একটাকে ক্যান্সেল আউট করবে। সিমিলারলি তোরা বোঝ, এই যে ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেটাও সেম, তাহলে এখানে তো স্মল এম আছে, তার জন্যও এদিকটাতে যা এফেক্ট হবে এদিকটাতেও তাই এফেক্ট থাকবে, কারণ এখানটাতেও কি আছে, স্মল এম বডি আছে। তাহলে আমাদের সেন্টার পয়েন্টটাতে নেট এফেক্ট কত হয়ে যাবে, নেট এফেক্ট হয়ে যাবে কি আমাদের 0। তো সেই কথাটাকে মাথায় রেখে আমরা এখান থেকে কোনো ক্যালকুলেশন ছাড়াই বলে দিতে পারবো কি ওই সেন্টার পয়েন্টটাতে ই এর ভ্যালু চলে আসবে কতখানি, 0। ওকে, সিমিলারলি যদি আমাদের এরকম দেয়া থাকতো, দেখ একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিল, স্কোয়ার দিয়েছিলাম আমি, এবারেতে জাস্ট একটু মডিফাই করে আমি এটাকে একটু রেক্ট্যাঙ্গেল করে দিলাম। ওকে, দিয়ে আমাকে বলছে কি এই পয়েন্টটাতে তার ফিল্ড ইন্টেন্সিটি কত আসবে, মানে এখানটাতে আমি দিয়ে দিয়েছি কত, এম 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 এম, দিয়ে আমাকে বের করতে বলছে একই গল্প, ফাইন্ড ইন্টেন্সিটি অ্যাট ইটস সেন্টার। তো সেটার জন্য আমাদের এই একই গল্প, ফাইন্ড ই অ্যাট দ্য সেন্টার। তো সেটার জন্য আমাদের তাহলে কোয়েশ্চেনটা যদি এরকম দেয়, তার ক্ষেত্রেও ভ্যালু একই চলে আসবে। দেখ এই ডিস্টেন্সটা আর এই দিকের ডিস্টেন্সটা সেম, এবং যদি তোমাদের ডিস্টেন্স সেম হয় তাহলে আমাদের দুজনের এফেক্টও সেম আসবে। তার কারণ কি শিখেছি আমরা, ই ইকুয়াল টু শিখেছি কত, জিএম বাই টি স্কোয়ার।
দেখ যদি আমাদের কখনো এরকম হয় ইফ স্মল এম অ্যান্ড ডি ইজ ফিক্সড, বা যদি আমাদের সেম হয়, তখন আমরা নিশ্চয়ই বলতে পারবো যে তখন ই এর ভ্যালুটাও উইল বি সেম। তাহলে সেই কথা মাথায় রেখে বুঝছি কি এই ফিল্ড আর এই ফিল্ড একটা আরেকটাকে নালিফাই করে দেবে, মানে বের করে জিরো করে দেবে। সিমিলারলি এদিকেরটাও এদিকেরটাকে বাদ দিয়ে দেবে। তাহলে এই অবস্থাতেও আমাদের দেখতে পাবো কি যে ইন্টেন্সিটির ভ্যালু আসবে কত, জিরো। তাহলে আমাদের এই দুটো অ্যানালিসিস করে একটা কথাকে আমি তোদের বুঝিয়ে দিতে পারবো, সেটা হচ্ছে কি ফর দ্য সিমেট্রিক্যাল বডি, মানে আমাদের সিমেট্রিক্যাল বডি কি মানে এই পয়েন্টটার লেফটেও যা রাইটেও যা, এই পয়েন্টটার উপরেও যা নিচের দিকেও যা, তাই তো? তাহলে আমি এখান থেকে যেটা বোঝাতে চাইছি ফর দ্য সিমেট্রিক্যাল বডি, আমরা কি বলতে পারবো ই উইল বি ইকুয়াল টু জিরো অ্যাট ইটস সেন্টার। ওকে, আচ্ছা। আবার দেখ যদি ই এর ভ্যালুটা জিরো হয় তারপর আমরা কি পাবো, দেখ তো ই ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম, এফ বাই এম। ওকে, তাহলে দেখ ফোর্সের ভ্যালু, ফোর্স ইকুয়াল টু কত আসবে, এম ইন্টু ই। তাহলে সেই ফোর্সের ভ্যালুটাও কত চলে আসবে, জিরো। অর্থাৎ এখান থেকে এটাও বলতে পারবো যদি কোনো সিমেট্রিক্যাল সেকশনের সেন্টারে কোনো একটা মাস রেখে দিয়েছি, সেই মাসের ওপর নেট ফোর্সের ভ্যালুটাও কিন্তু আমাদের জিরো চলে আসবে। তাহলে আমাদের কোয়েশ্চেনটাকে এরকম ভাবে ঘুরিয়ে যদি কখনো দেয়, if at the center, if at the center of symmetrical section, if at the center of a symmetrical section any mass is kept, any mass is kept, right? তখন তোরা সেখান থেকে বলবি কি then force over that mass will be equal to zero। হলো? তাহলে এই কথাটাকে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ লাইন, সেটাকে আমরা শিখে নেব। আর যদি কোথাও ইন্টেন্সিটির ভ্যালু জানা থাকে সেখান থেকে ফোর্সের ভ্যালু পেতে গেলে আমরা কি করব না সিম্পল মাস ইনটু ইন্টেন্সিটি করে আমরা সেখান থেকে ফোর্সের ভ্যালুটাকে বের করে দেব। ওকে, তাহলে এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ সমীকরণ, যেই সমীকরণটা কিন্তু আমাদের হেল্পফুল হতে চলেছে। বোঝা গেল পয়েন্টটা? এবারে তো দেখ যদি আমি এই কথাটাকে আরো একটুখানি ফার্দার ইলাবোরেট করি, মানে বলছি কি ধরে নে আমার কাছে একটা রিং আছে। ওকে, রিং এর অ্যাক্সিয়াল পয়েন্টে রাখা কোনো বস্তুর উপরেতে আমাদের ফোর্সের ভ্যালু কত হয় কালকে আমি শিখিয়েছি। তাহলে সেখান থেকে আমাদের এটুকুনি কথাকে তোরা একটুখানি মনে করে দেখতো, ফোর্স বিটুইন আ রিং অ্যান্ড আ মাস অফ স্মল। ওকে, এখানে যে রিংটাকে নিয়েছিলাম সেটার মাসটাকে ধরে নে কতখানি, ক্যাপিটাল এম। মানে আমি এখান থেকে বলছি কি অ্যান্ড এ মাস অফ স্মল এম, আমি এখান থেকে বলে দিচ্ছি কি মাস অফ রিং ছিল কতখানি, ক্যাপিটাল। যদি আমি এরকম কথা বলি ইফ ইট ইজ প্লেসড, অর্থাৎ মাস ইজ প্লেসড অ্যাট ইটস অ্যাক্সিয়াল পয়েন্ট, ইফ এম অর্থাৎ স্মল এম অর্থাৎ যে মাসটার কথা বলছি ইজ প্লেসড অ্যাট ইটস অ্যাক্সিয়াল পয়েন্ট। ওকে, তখন তার জন্য আমরা কালকে ক্যালকুলেশন করেছিলাম কি, তার জন্য দুটো বডির মধ্যে যে ফোর্সের ভ্যালুটা হয় সেটাকে আমরা লিখেছিলাম এরকম ভাবে জি ক্যাপিটাল এম স্মল এম, এখানটাতে লিখেছিলাম কতখানি না এক্স ডিভাইডেড বাই আমাদের ছিল কত, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ওকে, যেখানেতে আমাদের কি বলে দিয়েছিলাম দেখতো, স্মল এক্স সেটা কি ছিল, ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট, কোথা থেকে না ফ্রম দ্য সেন্টার অফ রিং।
তাই না? আর ক্যাপিটাল আরটাকে কি রেখেছিলাম? ক্যাপিটাল আরটাকে বলেছিলাম কি রেডিয়াস অফ দ্য রিং, তাই না? তাহলে দেখ এখানটার ছবিটাকে আমাদের কিরকম ভাবে যদি মনে করতাম, কিরকম ছিল দেখতো। এই ছিল আমাদের রিংটা, যে রিংটার রেডিয়াসকে আমি নিয়েছিলাম কতখানি, না তোদের সাথে ডিসকাশন করেছিলাম, সেই রিংটার রেডিয়াসকে নিয়েছিলাম হচ্ছে ক্যাপিটাল আর। সেখান থেকে স্মল এক্স ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট পি নিয়েছিলাম, যে পয়েন্ট পিতে আমাদের কোনো একটা বস্তু রেখেছিলাম, যে বস্তুটা ছিল কতখানি স্মল এম মাসের একটা বস্তু রেখেছিলাম, তার উপর ফোর্সের ভ্যালুকে ক্যালকুলেট করেছিলাম কত, এটা। তাহলে এই কথা থেকে আমি আরো একটুখানি যদি ইলাবোরেট করে বলি, যদি বলি যে পি পয়েন্টে রিং এর জন্য আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভ্যালু কত ছিল, তাহলে এই কনসেপ্টটা থেকে আমাদের এখান থেকে কাজটা চলে আসবে। ইফ ফিল্ড, ফিল্ড বলতে আমি এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড বলছি, অ্যাট পয়েন্ট পি ইজ আস্কড, ওকে, তখন আমাদের এখান থেকে যে এফ আছে সেই এফটা থেকে আমরা ই এর ভ্যালুটা পেয়ে যাব। ই ইকুয়াল টু কত আসছে দেখ, এফ বাই স্মল এম। আমি যে বডিটাকে রেখেছি এই বডিটার ওপরটাতে কতখানি ইলেকট্রিক ফিল্ড মানে গ্র্যাভিটেশনাল ফিল্ডের এফেক্ট পাবো সেটাকে ক্যালকুলেট করার চেষ্টা করছি। তাহলে দেখ এফ এর ভ্যালু কত ছিল, এই ফর্মুলাটা এটাকে স্মল এম দিয়ে ভাগ করলে আমাদের এখান থেকে ভ্যালুটা কত পেয়ে যেতাম, জি এম এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এটা হয়ে গেল যদি কোনো আমাদের একটা রিং থাকতো, রিং এর উপরেতে অ্যাক্সিয়াল কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভ্যালুকে যে ফর্মুলা দিয়ে বের করব সেটা আসছিল কোনটা, না এই জিনিসটা। এবারে তো যদি আমাকে এরকম কথা বলতো, দেখ ইফ স্মল এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ কোথায়, অ্যাট দ্য সেন্টার, সেখানটাতে আমরা কত পেতাম দেখতো, এক্স এর ভ্যালু 0 বসিয়ে দিলে পেয়ে যেতাম কত, ইকুয়াল টু 0। এবারে তো সেই কথাটাকেও তোরা একবার বুঝে নেওয়ার চেষ্টা কর, দেখ এই তো রিং, এটা কি ছিল একটা সিমেট্রিক্যাল রিং, তাহলে সিমেট্রিক্যাল সেকশনের সেন্টারেতে আমাদের পাচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভ্যালু কত পাচ্ছি, 0। তাহলে ফ্রম দ্য সেম কনসেপ্ট, মানে প্রিভিয়াস কনসেপ্টটার এই কনসেপ্টটা কিন্তু কিন্তু একটা আরেকটার সাথে আমাদের কি হচ্ছে, কোরিলেট হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের কি বলতে পারছি দেখ, ইট অলসো সাজেস্ট, এই জিনিসটা কিন্তু এটাও সাজেস্ট করছে, ইট অলসো সাজেস্ট, কি সাজেস্ট করছে, যে ই ইকুয়াল টু 0 কোথায়, না অ্যাট দ্য সেন্টার অফ সিমেট্রিক্যাল সেকশন। হলো, তাহলে এই কথাটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে রেডি রেখে দিতে হচ্ছে। এরপরেতে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে কোনো একটা হলো স্ফিয়ারের জন্য, অর্থাৎ ফাঁপা গোলকের জন্য আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির মান কত আসবে, ওকে, সেই জিনিসটাকে আমরা একটুখানি ক্যালকুলেট করে দেখে নেব। কিরকম কথায় আসছি দেখ, দেখ তোদের আমাদেরকে এরকম কথা বলছে কি, দেখ ফাইন্ড ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু আ হলো স্ফিয়ার, ডিউ টু আ হলো স্ফিয়ার, হলো স্ফিয়ার মানে কিন্তু ফাঁপা গোলক, ডিউ টু আ হলো স্ফিয়ার অফ, মানে বেসিক যে কথাগুলো থাকে, অফ মাস ইকুয়াল টু ক্যাপিটাল এম, আর এখানটা থেকে আমরা এইটুকুনি কথা নিয়ে নিচ্ছি যে হলো স্ফিয়ার বলছিলাম তার রেডিয়াস ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল আর। হলো, এই সিচুয়েশনটাতে যে যে ভ্যালুস গুলো পাবো এটাও আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট ভ্যালুস এবং ইম্পর্টেন্ট কনসিডারেশন, সেটাকেও আমাদেরকে এখানটা থেকে রেখে রেখে দিতে হবে। কিরকম কথা বলছি দেখ, এই হলো স্ফিয়ারটা এখান থেকে
এটার ভ্যালুটাকে আমি লিখেছিলাম কত, ক্যাপিটাল আর, এর মাসটাকে লিখে দিয়েছিলাম কতখানি, না ক্যাপিটাল এম। ওকে, এবার দেখ আমরা কালকে ক্যালকুলেশন করেছিলাম বা আমাদের এখান থেকে নিউটন সেল থিওরেম আমাদের কিন্তু একটুখানি হেল্প করবে। নিউটন সেল থিওরেম থেকে এটাকে আমাদের এই ইন্টেন্সিটির ভ্যালুটাকে একটু হেল্প করে নেব। অ্যাকর্ডিং টু সেল থিওরেম, অ্যাকর্ডিং টু নিউটনস, নিউটন বানানটাও ভুল লিখলাম, অ্যাকর্ডিং টু নিউটন সেলস থিওরেম, সেখান থেকে আমরা কি পেতাম দেখতো, যে ফোর্স ওয়াজ ইকুয়াল টু জিরো, তাই না? কখন? যদি আমাদের স্মল আর ইজ লেস দেন ক্যাপিটাল আর, অর্থাৎ যে পয়েন্টে আমাদের ফোর্স ক্যালকুলেট করছি সেটা যদি আমাদের এই স্ফিয়ারটার ভিতরে হয়, তখন ফোর্স ইকুয়াল টু ছিল কত, জিরো। আর ফোর্স ইকুয়াল টু আমরা লিখেছিলাম কত, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার। ওকে, কখন? যখন অ্যাট স্মল আর ইজ ক্যাপিটাল আর, মানে গ্রেটার দেন ক্যাপিটাল আর। তাহলে স্ফিয়ারের ভেতরেতে ফোর্সের ফর্মুলা ছিল এটা, স্ফিয়ারের বাইরে ফোর্সের ফর্মুলা ছিল কত, না এটা। এখানটা থেকে একটা কথা আমাদের পরিষ্কার রাখতে হবে, সেটা হচ্ছে কি স্মল আর সবসময় কাকে বোঝাচ্ছে, ডিস্টেন্স অফ মাস স্মল এ, কোথা থেকে, না ফ্রম দ্য সেন্টার অফ স্ফিয়ার। ওকে, তাহলে স্ফিয়ারের সেন্টার থেকে আমাদের যে দূরত্বটা সেটা হচ্ছে কি আমাদের এখানটা থেকে স্মল আর হলো। তাহলে এই কথাটাকে যদি আমি একটুখানি মনে রাখি বা একটুখানি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের একটা কাজ পেয়ে যাবো। সেটা হচ্ছে কি দেখ, ই মানে ফিল্ড ইন্টেন্সিটি, তার ভ্যালু কত পেয়েছিলাম, এফ বাই এম। দেখ যদি আমাদের স্মল আর ইজ লেস দেন ক্যাপিটাল আর হয়, তখন তো আমাদের এফ তো জিরো ছিল, তাহলে তার ভ্যালুটাও কত চলে আসবে, ই উইল বি ইকুয়াল টু জিরো। কখন? না সেটা আসছে কি ইনসাইড দ্য স্ফিয়ার। ওকে, অ্যাট স্মল আর ইজ লেস দেন ক্যাপিটাল আর, মানে আমি যেটাকে বলতে চাইছি কি ইনসাইড দ্য স্ফিয়ার। ওকে, ই ইকুয়াল টু দেখ এফ বাই ক্যাপিটাল এম, এফ এর ভ্যালুটাকে এবারে এটাকে বসিয়ে দে, দেখ সেখান থেকে বসিয়ে দে কত, জি ক্যাপিটাল এম স্মল এম বাই স্মল আর স্কোয়ার ইন্টু ওয়ান বাই এম। তাহলে সেখান থেকে ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি, জি এম বাই ক্যাপিটাল, এই ক্যাপিটাল বলছি, জি এম বাই স্মল আর স্কোয়ার। ওকে, কোথায়, না আউটসাইড দ্য স্ফিয়ার। হলো। আর যদি কখনো এরকম হয় ইফ স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর হয়েছে, তখন দেখে ই এর ভ্যালুটা কতখানি চলে আসবে, জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাই না? তাহলে এটা কোথায় হয়ে যাবে, না এটা হয়ে যাবে কি, না ওভার দ্য সারফেস। তাহলে আমরা দেখে নিচ্ছি কি ওভার দ্য সারফেস হলে ইন্টেন্সিটির ফর্মুলা কি আসবে, আউটসাইড দ্য সারফেস হলে আমাদের কি ফর্মুলা আসবে এটা, আর ইনসাইড দ্য সারফেস হলে আমাদের সেখান থেকে ই এর ভ্যালুটা আমরা কত পেয়ে যাব, না ই এর ভ্যালুটা পেয়ে যাব হচ্ছে জিরো। তাহলে এই তিনটে কথাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই তিনটে কথা মাথায় রাখতে আমাদের আরো একটা জিনিস পাবো, সেটা হচ্ছে কি দেখতো, এই হলোস্ফিয়ারের জন্য আমাদের ইন্টেন্সিটি ভার্সেস ডিস্টেন্স গ্রাফ, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে যদি আমাদের কোথাও বলে কি ইন্টেন্সিটি ভার্সেস ডিস্টেন্স গ্রাফ ফর এ হলোস্ফিয়ার, তার জন্য কিন্তু আমি আর পরের পাতায় ফর্মুলাগুলো লিখবো না, এই তিনটে ফর্মুলা কিন্তু তোরা কিন্তু একদম মাথার মধ্যে নিয়ে নে, আমি পরের পাতা থেকে এটা থেকেই আমি কোরিলেট করবো। তাহলে আমাদের এখান থেকে কথা চলে আসছে কি দেখ, ইন্টেন্সিটি ভার্সেস ইন্টেন্সিটি মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ভার্সেস ডিস্টেন্স গ্রাফ। ওকে, এখান থেকে কাজটা দেখ কি করা হচ্ছে, গ্রাফ প্লট করব। দেখ এই দিকটাতে ইন্টেন্সিটি নিলাম, এই দিকটাতে নিয়ে নিলাম কত, স্মল আর মানে ডিস্টেন্স।
দেখ যতক্ষণ পর্যন্ত না আমি সারফেসে পৌঁছাচ্ছি ততক্ষণ তো এর ভ্যালু 0 ছিল, তাহলে এই ভ্যালুটা সবসময়তেই 0 থাকবে যতক্ষণ পর্যন্ত না আমি সারফেসে পৌঁছালাম। সারফেসেতে তার ইন্টেন্সিটির ভ্যালু কত এসে গেছে? সারফেসেতে তার ইন্টেন্সিটির ভ্যালু এসছে কত দেখ, ই ইকুয়াল টু জি ক্যাপিটাল এম, জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, রাইট? আর তারপরেতে সেটার ভ্যালুটা চলে যাবে কিরকম ভাবে, প্রপোর্শনাল টু 1/r², মানে সেখান থেকে এটা এরকম ভাবে বাইরে চলে যাবে। তাহলে সেখান থেকে এটাকে আমরা দেখে নেব কিরকম ভাবে, E is proportional to 1/r², রাইট? তাহলে দেখে নিচ্ছি কি দেখ, এদিকটা হচ্ছে কোথায় না ইনসাইড দ্য স্ফিয়ার, এদিকটা হচ্ছে কোথায় আউটসাইড দ্য স্ফিয়ার, এটা হচ্ছে কোথায় না অ্যাট দ্য সারফেস। তাহলে এই তিনটে রিজিয়নের কথা মাথায় রাখতে হবে। এই রিজিয়নটা হচ্ছে কোথায়, ইনসাইড দ্য স্ফিয়ার, ওকে। এই দিকের রিজিয়নের যে গ্রাফটা আছে সেটা কোথায় পেয়ে গেলাম আমরা, গ্রাফটা আসছে আউটসাইড দ্য স্ফিয়ার, ওকে। আর পুরো গ্রাফটাকে তো আমি এখানটা থেকে ছবি দিয়ে দেখিয়ে দিলাম। তাহলে এই জিনিসটাকে কিন্তু আমাদের প্রত্যেককে খুব সুন্দরভাবে রেডি করে রাখতে হবে। এটা কিন্তু আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কাজে লাগবার কথা। হলো, এটা চলে গেল কার জন্য না, আমাদের এটা চলে গেল হচ্ছে হলো স্ফিয়ারের জন্য। এবারেতে যদি আমাদের বলা হতো কি সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ারের জন্য আমাদের কি কি রকম হতো না, ডিউ টু সলিড স্ফিয়ার ডিউ টু সলিড স্ফিয়ার আমাদেরকে আগে ফোর্সের ফর্মুলাগুলোকে ক্যালকুলেট করতে হবে। তো সেটার জন্য আমাকে যার সাথে রিলেট করব বা যেখান থেকে ফোর্সের ফর্মুলাগুলো পাবো সেটা হচ্ছে কার জন্য তা বলতো, সেটা হচ্ছে আর্থের জন্য পেয়েছিলাম। আর্থ কি ছিল, আর্থ ছিল একটা সলিড স্ফিয়ার অফ ইউনিফর্ম ডেন্সিটি, তাই ছিল না? আর্থ কি ছিল, একটা সলিড স্ফিয়ার অফ ইউনিফর্ম ডেন্সিটি। তাহলে সেখান থেকে প্রথমেতে আমাদের এই ফোর্সের ফর্মুলাগুলোকে আমরা একটুখানি দেখে নেব কার জন্য না, ফর আর্থ, ওকে। তাহলেতেই আমি বাকি কাজটাকে আমার কমপ্লিট করে নিতে পারবো। তাহলে আগে আমরা দেখে নেব কি যে ফোর্সের ফর্মুলা কার জন্য না, আর্থের জন্য, কেননা আর্থ কি ছিল, ওয়াজ এ সলিড স্ফিয়ার। তাহলে আমাদের এখান থেকে লিখবো কি, আর্থ ইজ আ সলিড স্ফিয়ার। কি ছিল দেখ, তার রেডিয়াস কত ছিল, অফ রেডিয়াস ইকুয়াল টু লিখেছিলাম কত না, ক্যাপিটাল আর। সেখানেতে আমাদের যে ফোর্স অর্থাৎ আর্থের জন্য যে ফোর্স সেটা আমাদের কি ছিল, এখানেতে ফোর্স ডিউ টু আর্থ মানে সেটা কি ছিল আমাদের ওয়েট ফোর্স। এবং তাহলে আমরা এটাও বলতে পারবো দেখ, সেটা হচ্ছে কি ফোর্স ডিউ টু আর্থ, সেটা ইকুয়াল টু আমাদের কি ছিল, ওয়েট ফোর্স, তাই না? এবার তো দেখ সেখানটা থেকে আমাদের ফোর্সের ভ্যালুগুলো কত কত লিখতাম না, এফ ইকুয়াল টু লিখতাম কত, এম। এফ ইকুয়াল টু এম টি কোথায় লিখতাম না, সেটাকে আমরা বলতাম কি অ্যাট দ্য সারফেস। তাহলে সারফেসেতে আমাদের যদি আমাদের বলতে হতো যে ইন্টেন্সিটি কত আসবে, সেই ইন্টেন্সিটিটা কত লিখতাম, ই ইকুয়াল টু এফ বাই এম, মানে তার ভ্যালুটা কতখানি চলে আসতো, জি। আর জি মানেই তো আমরা কতখানি শিখেছিলাম, জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার, ওকে। তাহলে অ্যাট দ্য সারফেস আমাদের ইন্টেন্সিটির ভ্যালুটা চলে আসতো কত, জিএম বাই ক্যাপিটাল আর স্কয়ার। বোঝা গেল পয়েন্টটা? পরের কথাটাতে চল। সেখানটাতে আসছে কি দেখ, এফ ইকুয়াল টু লিখতাম কত, এম জি ড্যাস্ট, কোথায় না আউটসাইড দ্য সারফেস, সেখানে তো জি আর জি থাকতো না, সেটাকে আমাদের আউটসাইড বলতে হতো। আউটসাইড দ্য সারফেস বা আউটসাইড দ্য আর্থ সারফেস, সেটাকে এরকম ভাবে লিখতাম। এবার দেখ তাহলে আমাদের ফোর্স বাই এম সেটা বললেই আমাদের কি পেতাম, ইন্টেন্সিটি অ্যাট আউটসাইড, সেটার ভ্যালু কত আসতো, জি ড্যাস্ট। তার ভ্যালুকে আমরা কত শিখেছিলাম, জিএম বাই আর স্কয়ার। তাহলে এটা শিখে গেলাম কি, আউটসাইড দ্য সারফেস হলে তার ফর্মুলা কোথায় আসতো। এবারে তো দেখ যদি আমাদের বলি কি ইনসাইড দ্য সারফেস, ইনসাইড দ্য সারফেসের গল্পটা কি রকম আসছে না,
ইনসাইড দ্য সারফেস। তার জন্য আমাদের কি দেখেছিলাম, দেখ ফর্মুলা শিখেছিলাম কত, এফ জি, তো আর জি থাকবে না, সেটা হয়ে যাবে কত, জি ডাস্ট। তাহলে সেখান থেকে ই ইকুয়াল টু কত বলবো, দেখ এফ বাই এম, মানে সেটার ভ্যালু কত পেতাম, জি ডাস্ট। এবার দেখ ইনসাইড দ্য সারফেস মানে পৃথিবীর ভিতরেতে জি ডাস্টের ভ্যালু কত শিখেছিলাম, তোদেরকে ক্যালকুলেট করিয়ে শিখিয়েছিলাম, সেটা লিখেছিলাম কত দেখতো, জিএম বাই ক্যাপিটাল আর কিউব ইনটু স্মল আর, তাই না? তাহলে আমরা দেখে নিচ্ছি কি যে পৃথিবীর ভেতরেতে আমাদের যে ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটির ভ্যালুটা কতখানি চলে আসছে দেখতো, না জিএম বাই ক্যাপিটাল আর কিউব ইনটু স্মল আর, অর্থাৎ ইন্টেন্সিটি ছিল কি প্রপোর্শনাল টু স্মল আর। তাহলে আমাদের এই যে পৃথিবীর ক্ষেত্রে যা যা ঘটনা, সেটা তার মানে কি হচ্ছে, নর্মাল যে কোনো সলিড স্ফিয়ার হলেই তার ক্ষেত্রে সেম ঘটনাগুলোকেই পাবো। তাহলে সেটাকেই যদি আমি একসাথে কোরিলেট করে বলি, তাহলে আমাদের ঘটনাটা কিরকম চলে আসছে দেখ সেটা। তাহলে আমাদের এটাকে ইন এ জেনারেলাইজড ভিউ, ইন এ জেনারেলাইজড ভিউ মানে সাধারণ কথায় বলছি আর কি, ওকে। যদি আমাদের কিরকম হতো, ফর এ সলিড স্ফিয়ার, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কি উইথ ইউনিফর্ম ডেন্সিটি, নাহলে কিন্তু এটা হবে না, এটা যেন মাথায় থাকে, উইথ ইউনিফর্ম ডেন্সিটি। হলো অফ মাস ইকুয়াল টু ক্যাপিটাল এম অ্যান্ড রেডিয়াস ইকুয়াল টু ক্যাপিটাল আর। তার ক্ষেত্রে আমাদের ই এর ভ্যালুগুলোর জন্য ফর্মুলাগুলো কি কি শিখলাম দেখতো, স্মল আর ইজ লেস দ্যান ক্যাপিটাল আর, সেখান থেকে আমাদের ই এর ভ্যালু শিখলাম কত, জি এম বাই আর কিউব ইন্টু স্মল আর, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, সেখান থেকে ই এর ভ্যালুটা কতখানি শিখে নিলাম দেখতো, জিএম বাই আর স্কোয়ার। আর কি শিখলাম, স্মল আর ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, সেখানেতেও ই এর ভ্যালুটা শিখে নিলাম কত, না জিএম বাই স্মল আর স্কোয়ার। তাহলে দেখ এই জায়গাতে মানে ইনসাইড দ্য বডি, সেখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ লাইন আসছে কি দেখতো, ই ইজ প্রপোর্শনাল টু আর। এখান থেকে এই ভ্যালুটা আসছে কি দেখতে, এটা তো একটা সারফেস, এটা তো কনস্ট্যান্ট। আর এখানটাতে আমাদের পাচ্ছি কত, সেটা হচ্ছে ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। তাহলে এই কথাটাকে মাথায় রেখে আমরা কিন্তু যদি সলিড স্ফিয়ারের জন্য ইন্টেন্সিটি ভার্সেস ডিসটেন্স গ্রাফ ড্র করি, তাহলে এখান থেকে আমরা কার কথা বলছি দেখতো, ইন্টেন্সিটি ভার্সেস ডিসটেন্স গ্রাফ। কার ক্ষেত্রে আমি বলতে চাইছি, না সেটা বলতে চাইছি হচ্ছে ফর সলিড স্ফিয়ার। ইন্টেন্সিটি ভার্সেস ডিসটেন্স গ্রাফ যদি আমাদের ক্যালকুলেট করতে হয় কার জন্য, ফর সলিড স্ফিয়ার, সেটা আমাদের চলে আসছে কিরকম ভাবে, দেখ যতক্ষণ পর্যন্ত না আমরা সারফেসেতে পৌঁছেছি ততক্ষণ পর্যন্ত সেটা প্রপোর্শনাল, সারফেসে যাবার পর থেকে প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। তাহলে দেখে নিচ্ছিস এই যে পয়েন্টটা, এটা আসছে কি স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, এই দিকটাতে আমাদের চলে আসছে কি, না এই দিকটাতে চলে আসছে হচ্ছে ই, এই দিকটাতে চলে যাচ্ছে কি ডিসটেন্স। তাই নিশ্চয়ই বুঝতে পারছিস এই দিকের যে রিজিয়নটা, এটা আসছে কি ইনসাইড দ্য স্ফিয়ার। হলো, আর এই দিকের যে রিজিয়নটা, অর্থাৎ এই দাগের পর থেকে এই দিকে যে রিজিয়নটা, সেটা আসছে কি দেখতো, না আউটসাইড দ্য স্ফিয়ার। তাহলে স্ফেরিক্যাল অবজেক্টের মধ্যে একটা সলিড আর একটা হলো, সেটা হলে কিরকম ভাবে মানের তফাৎগুলো হয়, সেই মানের তফাৎগুলোকে কিন্তু আমি শিখিয়ে রাখলাম, প্রত্যেকে কিন্তু সেই জিনিসটাকে সবাই রেডি করে রেখে দেবে। হলো, তাহলে আমরা কার কার জন্য শিখলাম, দেখ এক নম্বর শিখলাম হচ্ছে যে তোর হলো স্ফিয়ারের জন্য, সলিড স্ফিয়ারের জন্য, রিং এর জন্য। রিং এর জন্যও কিন্তু ইন্টেন্সিটির ভ্যালুটাকে আমরা শিখে নিলাম, রিং এর জন্য ইন্টেন্সিটির ভ্যালুটা ফর্মুলা কত শিখলাম, অ্যাক্সিয়াল পয়েন্টে জিএমএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে আমাদের দেখ এই তিনটে জিনিসের জন্য কিন্তু আমরা ফর্মুলাগুলোকে সুন্দরভাবে শিখে রেখে দিলাম। হলো, এবারেতে মনে করে নে
যে দুটো কনসেন্ট্রিক সেল আছে, মানে একটা সেলের ওপরে তো আরো একটা সেল আছে, বর্তমানে কি সেল মানেই কিন্তু আমরা বলবো কি ফাঁপা গোলক। তাহলে যদি দুটো কনসেন্ট্রিক হয় মানে অর্থাৎ দুটোর সেন্টারটা সেম কিন্তু তাদের সেল দুটোর রেডিয়াসটা আলাদা আলাদা, মানে আমি এখান থেকে কিরকম কথা বলছি, ধর লেট টু কনসেন্ট্রিক সেল অফ মাস ক্যাপিটাল এম ওয়ান অ্যান্ড ক্যাপিটাল এম টু। ওকে, তাহলে আমাদের যদি এরকম সিচুয়েশন দিয়ে দিত না, বলতে চাইছি কি দেখতো, ফিল্ড ডিউ টু কনসেন্ট্রিক সেল হলো, মানে এখানটাতে বলছি কিরকম ভাবে দেখতো, এই একটা সেল ধরেন এটার মাস হচ্ছে m1, এটার যে রেডিয়াস আছে সেটা আসছে কতখানি দেখ r1। আমি আরো একটা কনসেন্ট্রিক সেলকে কল্পনা করছি, দেখে নে, এই হচ্ছে কি আরো একটা কনসেন্ট্রিক সেল, সেন্টারটা একই কিন্তু আমাদের এখান থেকে স্ফিয়ারের প্যাটার্নটা একটু বড় হয়ে গেছে। এই যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারটার মাস আমি বলে দিচ্ছি কতখানি, m2। এটা ছিল কি ছোট স্ফিয়ারটার মাস, তো এটা হচ্ছে কি মাস কার এটা। এর যে রেডিয়াসটা সেই রেডিয়াসটা ধরে নে কতখানি r2। তাহলে এর ক্ষেত্রেও আমাদের কিন্তু ওই ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুগুলোকে ক্যালকুলেট করতে হবে, কিরকম কোথায় ক্যালকুলেট করতে হবে দেখে নিচ্ছি। দেখ আমাদের এখান থেকে পয়েন্টগুলোকে কিরকম, ফার্স্ট এখান থেকে যে কেসগুলো দেয় সেটা আসছে দেখ 1 নম্বর ঘটনা, ধরে নে আমাদের বলছে কি পয়েন্টটা কোথায় আছে, একদমই r1 এরও ভেতরে, তাহলে দেখ সেটা এটার জন্যও ভেতরে আবার এটার জন্যও ভেতরে, তাহলে দুটোরই যদি একদম ভেতরেতে হয় সেখানে থেকে অ্যাপ্লাই হয়ে যাবে নিউটনসের সেল থিওরেম, অ্যাপ্লাই হয়ে যাবে, মানে আমাদের এখানটাতে আমাদের চলে আসবে কি যে টোটাল ফিল্ড কত আসবে দেখতে হবে। দেখ কেস 1 আমি বলছি কি কোথায় না, পয়েন্টটাকে আমরা নিচ্ছি কি পয়েন্ট ইজ স্মলার লেস দ্যান ক্যাপিটাল R1। ওকে, তাহলে ওই পয়েন্টে এর জন্য এফেক্ট আসবে এর জন্য এফেক্ট আসবে, তাহলে টোটাল এফেক্টকে আমি বলতে গেলে কতখানি বলছি E1 প্লাস E2, তাই না? এবার দেখ এটার জন্যও সেটা সেল থিওরেম অ্যাপ্লাই হচ্ছে ইনসাইড দ্য স্ফিয়ার, আবার এটার জন্যও হচ্ছে কি ইনসাইড দ্য স্ফিয়ার, তাহলে এখানটাতে এটার জন্যও জিরো আর এটার জন্যও জিরো, তাহলে এই জায়গাতে আমাদের এফেক্টিভ ভ্যালু কত চলে আসছে, জিরো। গেল, এরপরেতে চলে আয় কোথায় কেস 2, সেখান থেকে আমি বলছি কি দেখতো স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল R1। তাহলে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল R1 হলে আমাদের কি রকম ঘটনা দেখছি, দেখ এখানে দুটো স্ফিয়ার আছে, তাদের দুটোর জন্য এফেক্ট আসবে E1 প্লাস E2। দেখ E1 টার কোথায় আছে, সারফেসেতে, সারফেসেতে থাকলে তার এফেক্ট আমরা ফর্মুলা কত শিখে নিলাম, gm1 বাই r1 স্কয়ার। E2 এটার কি আছে, এটার ভিতরে, তাহলে R1 টা কোথায় না, মানে স্মল r1 টা কোথায়, এটার সারফেসে, কিন্তু এটার রেসপেক্টে সেটা কোথায় আছে, ভিতরে, তাহলে ওটার জন্য তার এফেক্টটা চলে আসবে কত, জিরো। তাহলে এখানটাতে টোটাল যে এফেক্ট সেটা পেয়ে যাবো কত, gm1 বাই r1 স্কয়ার। গেল, এরপরে তো চলে তার পরের পয়েন্টটাতে, কোন পয়েন্টের কথাতে আসছিস দেখ, কেস 3। কোথায় বলছি বল, আমি বলছি কোথায়, এরকম একটা জায়গাতে, মানে আমি বলছি কি যে পয়েন্টটা সেই পয়েন্টটা হচ্ছে কি R1 এর থেকে বড় কিন্তু R2 এর থেকে ছোট, তাহলে সেই জায়গাতে আমাদের এফেক্ট দেখাতে গেলে কি আসবে, E1 প্লাস E2। R1 এর জন্য সেটা আসছে কি তার সারফেসের বাইরে, তার সারফেসের বাইরে হলে তার জন্য ফর্মুলা কত পেতাম, gm1 বাই r, আচ্ছা এখান থেকে তো আর, তাহলে এখান থেকে আরটা তো ডেফিনিট কোনো 1 লেখার আর দরকার নেই, তার জন্য ভ্যালু কত পেতাম, gm বাই r স্কয়ার। E2 এর জন্য কত, জিরো, তাহলে তার ভ্যালু কত পেয়ে গেলাম, gm বাই r স্কয়ার। এর পরের কথাতে চলে আয় কিসে, কেস 4, সেখানটাতে বলে দে কত, স্মল আর ইকুয়াল টু r2। তাহলে স্মল আর ইকুয়াল টু r2 হলে তোরা দেখতে পাচ্ছিস কি এটার স্ফিয়ার আবার এটা থেকে এটার ডিসটেন্স হচ্ছে কত, r2, তাই সেটাতে লিখতে গেলে কত বলবি দেখ, E1 প্লাস E2, মানে দেখ এখান থেকে এটার দূরত্ব কত, r2, তাহলে m1 এর জন্য এখানেতে ভ্যালু কত চলে আসবে দেখ তো, gm1 বাই r1 স্কয়ার। E2 তার সারফেসে, তার জন্য ওটার ফর্মুলা কত চলে আসবে, gm2 বাই r2 স্কয়ার।
আর লাস্ট যদি কখনো বলে যে দুটো স্ফিয়ারেরই বাইরে একদম এইরকম জায়গায় আছে, তাহলে তখন কি এসে যাবে, টোটাল এই মাসটার জন্য এফেক্ট পাবো, আবার এই মাসটার জন্য এফেক্ট পাবো, দুটো মাসের জন্য কম্বাইন্ড এফেক্টটাকে তখন আমাকে এখানেতে বলতে হবে। মানে আমার বক্তব্য হচ্ছে কি, যদি এরকম ঘটে যে, আমি জাস্ট এখানটাতে লিখে রাখছি, দেখ কেস 5 বলে সেটা আসছে কি স্মল আর ইজ গ্রেটার দ্যান r2, তখন আমাদের ই দুটোর জন্য আসছে, একটা E1 আসছে, একটা আসছে কার জন্য E2। E1 এর ভ্যালুটাও কত পেয়ে যাবো, দেখ আউটসাইড দ্য স্ফিয়ার, তাহলে তার ভ্যালুও পাবো কত gm1/r1², এর জন্য পাবো কত gm2/r²। ওকে, তাহলে সেখানেতে তোর ফর্মুলাটা চলে যাবে কি, দেখ gm1 প্লাস m2/r²। তাহলে এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই হবে, যদি দুটো স্ফিয়ারেরই একদম বাইরে থাকে। বোঝা গেল সিচুয়েশনটা? তাহলে দেখ, যদি আমাদের এই কনসেন্ট্রিক সেলের জন্য এই যে কোনো একটা সিচুয়েশনকে তোকে কিন্তু নিউমেরিক্যালসে দিয়ে দিতে পারে। তাহলে নিউমেরিক্যালসে কোন ফর্মুলাটা কোথায় ব্যবহার করবি, কেন ব্যবহার করবি, সেটা নিয়ে আলোচনা করব বলে আমি এটাকে দেখিয়ে দিলাম। এটা কিন্তু একটা ইটসেলফ বড় নিউমেরিক্যালস, মানে তোরা পরীক্ষাতে এমসিকিউ করার জন্য তোদের কিন্তু যে কোনো একটা জায়গাতে ভ্যালুটাকে দিয়ে কিন্তু তোদেরকে ক্যালকুলেশন করতে দিতে পারে। তো সেই কথাটা যাতে তোদের অসুবিধা না হয়, আমি প্রত্যেকটা পয়েন্টের তোদের ক্যালকুলেশনকে আমি করে দেখিয়ে দিলাম। ওকে, তো এই অবধি খুব ঠান্ডা মাথায় ভালোভাবে এটাকে তোরা রেডি করিস। পরের জিনিসটা আমরা পরের ক্লাসেতে করব, সেখানেতে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালকে নিয়ে ডিসকাশন করব। তাহলে ততক্ষণ অবধি তোদের সঙ্গে বাই বাই, ভালো থাকিস।